আমরা আশা করি আগামী নির্বাচনের পরে একটা পরিবেশ তৈরি হবে যেখানে একটা স্বচ্ছ কাঠামো বাজারের জন্য আসবে, পাশাপাশি একটা পলিটিক্যাল কমিটমেন্টও আসবে। কোথায় এই সমস্যাটা রয়ে গেছে যে বাজারটা দাঁড়াতে পারছে না? দীর্ঘ সময় ধরে আমাদের বাজারে যে স্বচ্ছতার যে বিষয় থাকা দরকার আমাদের রেগুলেটরি কাঠামোর মধ্যে, সেটার ব্যাপকভাবে ঘাটতি ছিল। টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, প্রায় 1.5 দশক চলছে যে বাংলাদেশের যে শেয়ার বাজার সেটা আসলে একটা স্টেডি গ্রোথ পাচ্ছে না। আমরা 2010-এর যে পতন হয়েছিল তারপরে দেখেছি বেশ কয়েক দফায় বাজার কিন্তু একটু ঊর্ধ্বমুখী হওয়ার দিকে এগোচ্ছিল, কিন্তু সেই জায়গা থেকে আবারও বারবার পেছনের দিকেই ফিরে গেছে। যদি আমাদের প্রতিবেশী অনেকগুলো দেশের দেখি, সেই সময় তাদের সূচক যা ছিল আমাদের সূচকের সাথে যদি সেটাকে আমরা একটু কম্পেয়ার করে দেখি, আমরা অনেক পিছিয়ে রয়েছি। তো এই জায়গা থেকে বাজার কেন আগাচ্ছে না, এর সমস্যা কি, সমস্যার মূলে কি রয়েছে যে কারণে বাজার স্ট্রাকচারালি আগাচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে আমাদের টিভিএস মার্কেটসে অতিথি করেছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। জনাব এম সাইফুর রহমান মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটে। অনেক ধন্যবাদ আপনাকে। বলছিলাম যে এই দীর্ঘদিন ধরে বাজার চলছে, বাট এটা একটা জায়গায় দাঁড়াচ্ছে না। আপনিও দীর্ঘ সময় এই শেয়ার মার্কেটের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আপনার যে জায়গা, ফাইন্যান্সের জায়গাগুলো একটু বলবেন যে কোথায় এই সমস্যাটা রয়ে গেছে যে বাজারটা দাঁড়াতে পারছে না? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আপনি যেটা বলছিলেন যে আসলে একটা দীর্ঘ সময় ধরেই আমরা বাজারের একটা দক্ষতা বা বাজারের ফুল ফাংশনিং এটা আমরা পাচ্ছি না। এটা বেসিক্যালি আপনি জানেন আমরা এই 2010 সন থেকে পরে 2010-এ আমরা একটা দ্বিতীয় ডিবাকল আমাদের এই সময়ের মধ্যে আমরা দেখেছি। তারপর থেকে একটা দীর্ঘ সময় ধরে বাজারে কিছুটা ওঠানামার মধ্যে গিয়েছে, কিন্তু কম্পারেটিভলি বাজার যে জায়গায় এস্টাবলিশ হওয়ার কথা, যে জায়গায় সম্প্রসারণ হওয়ার কথা, সেটা হয়নি। এটা আমার দিক থেকে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, সেটার মূলত বেশ কয়েকটি কারণ এটার মধ্যে আছে, যার মধ্যে মেইনলি হচ্ছে আমাদের যে রেগুলেটরি কাঠামো। আপনি জানেন দীর্ঘ সময় পর্যন্ত এটা আপনি আমাদের গত 5ই আগস্টের পট পরিবর্তনের পরে ওয়াইডলি আলোচনা হয়েছে। আমরা দেখেছি আমাদের দীর্ঘ সময় ধরে আমাদের বাজারে যে স্বচ্ছতার যে বিষয় থাকা দরকার আমাদের রেগুলেটরি কাঠামোর মধ্যে, সেটার ব্যাপকভাবে ঘাটতি ছিল। এটা একটা ইস্যু। আর সেকেন্ড যে ইস্যুটা ছিল, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। 2010-এ যখন বাজার পড়ে তখনও কিন্তু এই জিনিসটা ফাইন্ড আউট করা হয়েছিল যে আমাদের স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এটা বারবারই ফাইন্ড আউট হচ্ছে, বাট সলিউশন হচ্ছে না। স্বচ্ছতার এখন এটা সলিউশন করতে গেলে যে ধরনের কমিটমেন্ট দরকার, যে ধরনের রিফর্ম দরকার, সেটা যদি ইনিশিয়েট করা না হয় তাহলে সেটা সলিউশন হবে না। আমরা আমাদের রেগুলেটরি কাঠামোর মধ্যে দুর্বলতা পাচ্ছি, এটা এক ধরনের ইস্যু। আরেকটা হচ্ছে এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা ক্যাপিটাল মার্কেটের সাথে আমাদের পলিসি মেকিং, রাষ্ট্রের পলিসি মেকিংয়ে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের যে অ্যাটাচমেন্ট, তাদের যে ইনভলভমেন্ট থাকার কথা, তাদের যে পলিটিক্যাল কমিটমেন্ট থাকার কথা, এই বিষয়টা দীর্ঘদিন ধরে আমরা দেখি নাই। প্রথমত হচ্ছে রেগুলেটরি কাঠামোর আওতার মধ্যে থাকে এক্সচেঞ্জগুলো, ব্রোকারেজ হাউস, আদার মার্কেট ইন্টারমিডিয়ারিজ, রেগুলেটরস। এখন এই কাঠামোটা যদি টেকসই না হয়, কাঠামোর মধ্যেই যদি দুর্বলতা থেকে যায়, তাহলে আসলে বাজারের সিস্টেমেটিক অগ্রগতি যেটা, সেটা হবে না। পাশাপাশি একটা কাঠামো তখনই অ্যাডভান্স হবে, আগাবে, ইমপ্রুভ হবে, যদি এটার সাথে ওভারঅল পলিসি থিঙ্কিং যেটা বা পলিসি অ্যাটাচমেন্ট যেটা, সেটা না থাকে। আপনি বিশেষ করে যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচারের মধ্যেই একটা ব্যাংকিং খাত, একটা ক্যাপিটাল মার্কেট, আমাদের এনবিআর, এই
কাঠামোটা থাকে, আমরা একটা স্ট্যান্ডার্ড ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচার বলতে যেটা বুঝি, কিন্তু আপনি লক্ষ্য করবেন আমাদের এই কাঠামোর মধ্যে আমরা দীর্ঘদিন ধরেই এই যে মানি মার্কেট, এনবিআর, দেন আমাদের ক্যাপিটাল মার্কেট, এটার মধ্যে যে একটা সমন্বয় দরকার ছিল, বা আমাদের যে ক্যাপিটাল মার্কেটকে প্রমোট করা যে ইস্যু ছিল, সেটা কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে দেখি নাই, যার কারণে সিস্টেমেটিকভাবে বাজার আগায়নি। এবং একটা ক্যাপিটাল মার্কেটের জন্য পার্টিসিপেন্ট কারা, যারা কোম্পানি এখান থেকে ফান্ড রেজ করবেন, কিন্তু দেখা গেল আমরা ক্যাপিটাল মার্কেটকে একটা ফাইন্যান্সিং অল্টারনেটিভ হিসাবে, ফাইন্যান্সিং সোর্স হিসাবে নিশ্চিত করতে পারি নাই। যখন এটা নিশ্চিত হয় নাই, তখন স্বভাবতই যে সমস্ত এন্টারপ্রেনিয়ররা বাজারে এসেছেন, উইথ ডিউ রেসপেক্ট, বেশিরভাগই আমরা ভালো কোম্পানিগুলোকে আনতে পারি নাই, যার কারণে এটার যে একটা সাস্টেনেবল গ্রোথ হওয়ার কথা, টেকিং অল দ্য পার্টিসিপেন্ট, সেটা নিশ্চিত করা যায়নি। এখন এই রেগুলেটরি কাঠামোর ঠিক করার বা এটাকে ওভারহলিং করার যে ইস্যুটা শুরু হয়েছিল পট পরিবর্তনের পরে, সেটাও যে একটা ব্যাপকভাবে আলোর মুখ দেখেছে তা কিন্তু না, সেটা খুবই ধীরগতিতে হয়েছে। পিছনের যে ক্ষতগুলো ছিল, যে দুর্বলতাগুলো ছিল, সেগুলো কিন্তু আসলে পুরোপুরি না, এখনও বলতে গেলে আমরা ইনিশিয়েটও করতে পারি। যে রিফর্ম হচ্ছে, রিফর্ম নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আমরা অনেকের সাথে কথা বলি, তো তারা কিন্তু প্রথম দিকে যে উচ্ছ্বাস ছিল যে একটা রিফর্ম হবে, কিন্তু তারা অনেকভাবেই মনে করছেন যে এই রিফর্মটা আসলে খুব একটা ভালো কিছু হচ্ছে না। এটার দুইটা কারণ, বিনিয়োগকারীদের হয়তো বা জায়গা থেকে বিনিয়োগকারী দেখছে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, মার্কেট উঠছে না, ট্রেড ভলিউম বাড়ছে না, আবার দীর্ঘদিন প্রায় 2 বছরের কাছাকাছি চলে আসছে যে কোনো ধরনের আইপিও আসছে না। তো এই জায়গাগুলো কি চালু করে সংস্কার করা যেত কিনা? না, এখানে আসলে আস্থার জায়গাটা জোর করে হবে না। আর আস্থার জায়গা করতে গেলে যে সমস্ত জায়গায় ঘাটতি ছিল, সে ঘাটতিগুলো ফিল আপ করতে হবে। আমরা যদি পিছনের দুর্বলতাটা দেখি, আপনি দেখেন ক্যাপিটাল মার্কেটে যে কোম্পানিগুলো লিস্টেড হয়েছে, এটার একটা বড় অংশ তারা কিন্তু বাজার থেকে ডাইলিউশন করেছে। আমি এটাকে আমার ব্যক্তিগত টার্ম হচ্ছে, এটাকে আমি আনএথিক্যাল ডাইলিউশন বলি। যারা স্পন্সর বলেন বা প্লেসমেন্ট হোল্ডার বলেন, ব্যাপকভাবে এই জায়গাটার মিসইউজ হয়েছে, এবং এতে করে একটা ইমেজ বা ব্র্যান্ডিংয়ের ক্রাইসিস তৈরি হয়েছে, যার কারণে যারা ভালো উদ্যোক্তা, যারা ব্যাংকিং সেক্টরের অল্টারনেটিভ হিসেবে ক্যাপিটাল মার্কেটকে বেছে নেবেন, তারা কিন্তু এখান থেকে দূরে চলে গেছেন। আর এই জায়গাগুলোকে অ্যাড্রেস না করার কারণে যারা মার্কেটে বিনিয়োগকারী এবং আদার ইন্টারমিডিয়ারিজ আছেন, তারাও কিন্তু এই যে আস্থা যেটা তৈরি করা, সেটা করতে পারে নাই। তবে আমাদের মার্কেটে ওভার দ্য ইয়ার্স স্ট্রেংথ যেটা হয়েছে, আমাদের একটা ব্যাপক সংখ্যক ইন্টারমিডিয়ারিজ তৈরি হয়েছে। আপনি জানেন এক সময় কিন্তু মোর দ্যান 3 মিলিয়ন কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারও ছিল। এই জায়গাটা আমরা তৈরি করেছি, কিন্তু তাদেরকে আমরা ধরে রাখতে পারি নাই, শুধুমাত্র বাজারে যে একটা ব্যাপকভাবে, এক কথায় বলতে গেলে যে স্বচ্ছতার ঘাটতি ছিল, সেই স্বচ্ছতার ঘাটতির কারণে আমরা এই ইকোসিস্টেমের যে শক্ত যে দিকটা, সেই দিকটাকে আমরা এক্সপান্ড করতে পারিনি। না, এই যে আপনার কথা ধরেই বলি, 30 লাখের উপর বিনিয়োগকারী ছিল, এটা যেমন ধরে রাখতে পারি নাই বাজারের কারণে, একই অবস্থা ইন্টারমিডিয়েটের সংখ্যা বাড়ছে, বা তাদের যে কার্যক্রম, তাদের যে আয় রোজগার, সেই জায়গায় কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা বিভিন্ন ইন্টারমিডিয়েটের স্যালারি দিতে পারি না, টাইমলি বোনাস দিতে পারে না, তাদের আলাদা করে ব্রাঞ্চ নিতে পারে না, ইনকামের চেয়ে লস বেশি এই জায়গাগুলো। তারপরে আরেকটা যদি জায়গা বলি, বিনিয়োগকারী জায়গাগুলো, বিনিয়োগকারীরা হচ্ছে আইপিওর সাথে অনেকেই আসে, আইপিও নেই দীর্ঘদিন ধরে, বা যেগুলো আসছে গত 2 বছর আগে থেকে, সেগুলোও ছিল দুর্বল। অ্যাকচুয়ালি আপনি যখন কাঠামোটার কথা চিন্তা করবেন, কাঠামোতে রেগুলেটরি অথরিটি বাদে বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু বিজনেস অর্গানাইজেশন, প্রত্যেকটাই বিজনেস অর্গানাইজেশন। এই কাঠামোটাকে, এই ইকোসিস্টেমটাকে মেনটেন করতে গেলে একটা রিজনেবল সাইজ অফ দ্য মার্কেট এটা লাগবে। এখানে ইন টার্মস অফ নাম্বারস অফ লিস্টেড কোম্পানিজ, ইন টার্মস অফ অ্যাকাউন্ট হোল্ডার, ইন টার্মস অফ ব্রোকার্স, ইন টার্মস অফ মার্চেন্ট ব্যাংকার্স, বা ইন টার্মস অফ মিউচুয়াল ফান্ডস, এগুলোর একটা নির্ধারিত বা একটা রিজনেবল অপটিমাম সংখ্যা লাগবে। সেই সংখ্যা করতে গেলে বাজারকে একটা সিস্টেমেটিক ওয়েতে এগুতে দিতে হবে। এখন বাজারকে এগুতে দিতে গেলে
যে সমস্ত জায়গায় কাঠামোগত বা আইনগত দুর্বলতা রয়েছে সেটাকে স্বচ্ছতার জায়গায় আনতে হবে। একটা বিষয় হচ্ছে, আপনি দেখেন এক্সচেঞ্জও কিন্তু ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পরে এক্সচেঞ্জকে ব্যবসা করতে হবে। আর ব্যবসা করতে গেলে তার ব্যবসার মূল জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্ট রেগুলেটরি কাঠামো। ট্রান্সপারেন্ট রেগুলেটরি কাঠামো যখন হবে তখন এক্সচেঞ্জও ব্যবসা করতে পারবে, আদার ইন্টারমিডিয়ারিজরাও ব্যবসা করতে পারবে। কিন্তু আপনি যখন এই স্ট্রাকচারটাকে নার্সিং করতে গেলে রাষ্ট্রীয় যে পলিসি, সেই পলিসিগুলোর সাথে তার একটা ইন্টিগ্রেশন দরকার। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে রাষ্ট্রীয় অন্যান্য পলিসি, পার্টিকুলারলি ব্যাংকিং সেক্টরের সাথে, ন্যাশনাল রেভিনিউর সাথে এবং ক্যাপিটাল মার্কেটের সাথে যে ইন্টিগ্রেশন দরকার, যে নার্সিং এজন্য দরকার, কাঠামোটাকে একটা সাস্টেনেবল জায়গায় আপনাকে আনতে হবে, দেন সেখান থেকে ওভারঅল কান্ট্রি বা ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচার বেনিফিট পাবে। সেটা আমরা সেভাবে নিশ্চিত করা যায়নি। আপনার কথা মতো স্ট্রাকচারাল প্রবলেমের কারণে আগাচ্ছে না, এর বাইরে আর কোনো প্রবলেম আমরা দেখছি কিনা? বিনিয়োগকারীর জায়গা থেকে সবাই বলছে যে এডুকেটেড বিনিয়োগকারী নাই, আমাদের দেশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নাই, এই জায়গা, তারপর মিউচুয়াল ফান্ড নাই, এই জায়গাগুলোকে আপনি একটু অ্যাড্রেস করবেন? আমি যে কাঠামোগত দুর্বলতার কথা বলছি এগুলোর সাথে এগুলো ডাইরেক্টলি লিঙ্কড। আমরা যে সমস্ত ক্রাইসিসগুলো, বিশেষ করে ডিবাকলগুলো দেখেছি বা এখনও যেটা দেখছি, এটা বিনিয়োগকারীর ডেফিনেটলি সচেতনতা প্রয়োজন, কিন্তু আমি বলবো সেটার তুলনায় সবচেয়ে বেশি দায়ী যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের কাঠামোগত সমস্যা, কাঠামোগত দুর্বলতা, কাঠামোগত অস্বচ্ছতার জায়গা। বা ইভেন আমাদের মার্কেটে এরকমও সুযোগ রয়েছে কাঠামোর ভিতরে যেটা আপনি আইনগতভাবে থেকেও কিন্তু বাজারকে এক ধরনের ম্যানিপুলেশন হচ্ছে, মানে আইনের ভিতর থেকেও কিন্তু ম্যানিপুলেশনের সুযোগ রয়েছে যে কাঠামোর মধ্যে আমরা কাজ করছি। তো যার কারণে আপনি যেটা বলছেন যে একটা নির্দিষ্ট সংখ্যক মিউচুয়াল ফান্ড বলেন বা আদার ইন্টারমিডিয়েটস লাগবে, বিনিয়োগকারী লাগবে, এটা সম্পূর্ণরূপে প্রাথমিকভাবে ডিপেন্ড করছে আপনার কাঠামোটা কতটুকু সকলের কাছে গ্রহণযোগ্য। সকলের কাছে গ্রহণযোগ্য কাঠামো হইলে অন্য যে বিষয়গুলো আছে, বিনিয়োগকারীকে সচেতন করা, বিনিয়োগকারীকে শিক্ষিত করা বা আদার ইন্টারমিডিয়েটদের জন্য ব্যবসা তৈরি করা, এগুলো অটোমেটিক্যালি সেখান থেকে আসবে। আমি যদি কাঠামোটাকে স্বচ্ছ তৈরি না করতে পারি তাহলে এখানে মার্চেন্ট ব্যাংক সহ, মিউচুয়াল ফান্ড সহ আদার যে ইন্টারমিডিয়ারিজ আছে তারা তাদের এখান থেকে বিজনেস মডেল পাবেন না, এটাই স্বাভাবিক। ঘাটতিটা সেখানেই হয়েছে। আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি 2 স্টক এক্সচেঞ্জে একটা দীর্ঘ সময় 10 বছরের উপরে কাজ করে ফেলছেন, তো এই জায়গা থেকে একটু জানতে চাই, আগে যখন 2010 সালে মার্কেটের পতন হলো তখন বলা হয়েছিল যে মার্কেট ডিমিউচুয়ালাইজেশন হলে মার্কেটটা একটা ওয়েল রেগুলেটেড হবে। এই ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনি ছিলেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এখন আছেন, কোনো পরিবর্তন দেখছেন কিনা? ম্যানেজমেন্টের সাথে যে বোর্ডের একটা আলাদা একটা অস্তিত্ব তৈরি করা, সেটি কি করা গেছে কিনা? এটা খুবই একটা ইম্পর্টেন্ট দিক। মূলত আপনি ঠিকই বলেছেন, 2010 সনে যখন ডিবাকল হয় তখন পরবর্তীতে এটাকে সাজেশন হিসেবে তৎকালীন সরকার বলেছেন যে আমরা এক্সচেঞ্জগুলোকে ডিমিউচুয়ালাইজ করব। এখন ডিমিউচুয়ালাইজেশনের বেসিক অবজেক্টিভটা ছিল ব্রোকারেজ হাউসের ব্যবসা এবং এক্সচেঞ্জের ওনারশিপ, এই দুটাকে আলাদা করে ফেলা। এখন আসলে ডিমিউচুয়ালাইজেশনে আমরা যে ম্যান্ডেট যেটুকু ছিল সেটা কিন্তু এই যে এত বছর চলে যাওয়ার পরেও 2013 সনে ডিমিউচুয়ালাইজেশন আইন হয়েছে, 2013 সন থেকে 2025 সন আমরা শেষ করেছি, কিন্তু ডিমিউচুয়ালাইজেশনের বেসিক ম্যান্ডেট যেটা ছিল, আমরা কি উপকৃত হয়েছি? আমি বলবো আমরা আসলে এখনো উপকৃত হইনি, এক কথায় যদি বলি। কেন এখন হয়নি? কারণ এটা এখন সংক্ষেপে বলতে গেলে ডিমিউচুয়ালাইজেশনের প্রথমত যেটা করা হয়েছে, এটা এক ধরনের জোড়াতালির মাধ্যমে ডিমিউচুয়ালাইজেশনটা করা হয়েছে। এটাকে টোটাল জিনিসটাকে একবারে অ্যাড্রেস করা হয়নি। যাও করা হয়েছে সেটাও যদি আমরা পরবর্তীতে অ্যাড্রেস করতাম, বিশেষ করে শেয়ার হোল্ডিং এবং ট্র্যাক হোল্ডিং দুইটা জিনিসকে কমপ্লিটলি যদি সেপারেট করা যেত, তাহলে
এক্সচেঞ্জগুলো আরও বেশি সাপোর্ট দিতে পারতো বা এক্সচেঞ্জের মধ্যে আরেকটু প্রফেশনালিজম গ্রো করার সুযোগ ছিল। এটা একটা কারণ, বাট এটা একমাত্র কারণ না। আরেকটা কারণ হচ্ছে আপনি এই সময়ের মধ্যে যে সমস্ত রেগুলেটরি অথরিটি বিভিন্ন সময় ফাংশনিং করেছে, এটা এখন ওপেন সিক্রেট, তারা কিন্তু আবার এক্সচেঞ্জকে একেবারে যে শক্তিশালী করা, এক্সচেঞ্জকে প্রফেশনাল বিহেভিয়ার নিশ্চিত করা, সেই জায়গাটাকেও কিন্তু সেটা পুরোপুরি রাখেন নাই। আপনি বিশেষ করে লিস্টেড কোম্পানির সুপারভিশন বলেন বা ব্রোকারেজ হাউসের সুপারভিশন বলেন, এর অনেক কিছুই কিন্তু কন্ট্রোল করেছেন কিন্তু মানে সত্যিকার রেগুলেটরি অর্থে অথরিটি। হচ্ছে গত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে স্টক এক্সচেঞ্জগুলো কোনো না কোনোভাবে রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই বিষয়টা আমরা আগেও দেখেছি, এটা আরও ধীরে ধীরে বাড়ছে, যে ডিমিউচুয়ালাইজেশনের পরে এই জিনিসটা আরও বেড়েছে। একটা বিষয়, এই ডিমিউচুয়ালাইজেশনের পরে আরেকটা মানে যে সংস্কার প্রস্তাবের মধ্যে যেটা ছিল, সেটা হচ্ছে যে কৌশলগত বিনিয়োগকারীকে খুঁজতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ কৌশলগত বিনিয়োগকারী খুঁজেছে, চট্টগ্রাম খুঁজেছে। এটার যে পরিপূর্ণ যে মানে সুফল, এটা কি আমরা পেলাম? না, এটার আসলে উদ্দেশ্য দুইটা ছিল। প্রথম কথা হলো শেয়ার হোল্ডারকে আলাদা করতে হবে। শেয়ার হোল্ডার এক্সচেঞ্জের মালিক হবে, এক্সচেঞ্জকে ডেভেলপ করবে। আর ব্রোকার এক্সচেঞ্জ দ্বারা রেগুলেটেড হয়ে মার্কেটে ব্যবসা করবে। আর তারই অংশ হিসেবে স্ট্র্যাটেজিক বিনিয়োগকারী থাকবে, যিনি একটা মেজরিটি হোল্ড করবেন, যেখানে বলা হয়েছে মিনিমাম 25%। এখন আমরা না করতে পেরেছি প্রপারলি শেয়ার হোল্ডারদের দ্বারা বোর্ড ম্যানেজ করা, সেটা করা যায় নাই। কারণ যে প্রপার সেগ্রিগেশন যেটা করার কথা ছিল মালিকানা এবং ব্রোকারেজ হাউসের মধ্যে, সেটা তো সম্পন্ন করা যায়নি। 25% স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীর কাছে গিয়েছে, কিন্তু বাকি 60%-এর আরও 35% যেটা ব্লক রয়ে গেছে, সেটা কিন্তু ট্রান্সফার করা যায় নাই, যার কারণে ওনারশিপ। যেটা 25% গেছে, তাদের কি বোর্ডে কোনো ধরনের প্রভাব আছে? আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে যে তারা অনেক ধরনের সাপোর্ট দেওয়ার কথা আমাদের ছিল। এক্সপেরিয়েন্সে বলছে আসলে এখনো পর্যন্ত যারা স্ট্র্যাটেজিক বিনিয়োগকারী, ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা বলেন, চিটাগাং স্টক এক্সচেঞ্জের কথা বলেন, যারা এসছে, তারা কিন্তু প্রপার রোল এখনও প্লে করতে পারছে না বা করছেন না। এটা আসলে কমপ্লিটলি শেয়ার হোল্ডারদেরকে দিয়েই যখন আপনি বোর্ড করবেন, কিন্তু বোর্ড করতে গেলে তো শেয়ারটা ট্রান্সফার করতে হবে। শেয়ার তো আপনি এখনও ট্রান্সফার করেন নাই, আপনি তো শুধু 25% ট্রান্সফার করেছেন, আরও 35% ট্রান্সফার করা হয় নাই এখনও। সেটার জন্য উদ্যোগ নেওয়া হলেও কিন্তু আমরা রিসেন্টলিও কিন্তু রেগুলেটরি অথরিটির কাছে বলেছি যে আমাদের 35% আমরা অফলোড করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এগুলো বর্তমানে এজেন্ডার মধ্যে নাই। এটা এজেন্ডার মধ্যে আনতে হবে। এক্সচেঞ্জের বাকি 35% যেটা ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী আছে, সেটা দ্রুত ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করে কিছু ইনস্টিটিউশনকে শেয়ার দিতে হবে, তাদেরকে বোর্ডে আনতে হবে। দেন একটা প্রফেশনাল এক্সচেঞ্জ তৈরি হওয়ার সুযোগ আছে। তার আগ পর্যন্ত ডিমিউচুয়ালাইজেশনের যে বেনিফিট, যে উদ্দেশ্য যেটা ছিল, সেটা পুরোপুরি অ্যাচিভ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ বাকি বেসিক স্পিরিট যেটা ডিমিউচুয়ালাইজেশনের, সেই স্পিরিটটা আনতে গেলে মেজরিটি শেয়ার হোল্ডিংকে শেয়ার হোল্ডারের কাছেই দিতে হবে। এইবার পুঁজিবাজার নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে, তার মধ্যে একটা বড় আলোচনার জায়গা ছিল যে স্টক এক্সচেঞ্জকে আরেকটু এম্পাওয়ার করা। নতুন কমিশনের বয়স 1 বছরের বেশি হয়ে গেছে, 1.5 বছরের কাছাকাছি চলে আসছে। স্টক এক্সচেঞ্জ কি এম্পাওয়ার হয়েছে? না, এখানে আপনার আগের প্রশ্ন থেকে যেটা আসছিল যে স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীর যে অংশগ্রহণ, সেটার ভিতর দিয়ে এখন এখানে যে 35% এখনও ব্লক রয়ে গেল, সেই 35% অফলোড করার মাধ্যমে হয়তো শেয়ার হোল্ডারদের দ্বারা পুরোপুরি বোর্ড হইতে পারে। পাশাপাশি এখানে আরেকটা বিষয়, এই সংক্ষিপ্ত সময়ে আপনারা এম্পাওয়ার হলেন কেন? যেটা গত 10 বছর ধরে বলা হচ্ছিল যে নিয়ন্ত্রক সংস্থা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। এই পরে আপনি যেহেতু ম্যানেজমেন্টের 2 স্টক এক্সচেঞ্জে ছিলেন, এই পরিবর্তিত পরিস্থিতি স্টক এক্সচেঞ্জ কি এম্পাওয়ার্ড হয়েছে? এটা আসলে এখন বর্তমানে যে পাবলিক ইস্যু রুলটা ড্রাফট পর্যায়ে আছে, সেখানে কিছু পরিবর্তন এসছে, বা সেটা যখন ইমপ্লিমেন্ট হবে, সেখানে হয়তো এক্সচেঞ্জ তার কিছু অথরিটি এক্সারসাইজ করতে পারবে, এটা যখন পুরোপুরি বাস্তবায়ন হবে। কিন্তু পাবলিক ইস্যু রুল যেটা বর্তমানে ড্রাফট হয়ে আছে, আমার ব্যক্তিগত মত হচ্ছে
এটা বেশি ফোকাস করা হয়েছে আগে যে সমস্ত সংকটগুলো হয়েছে, পার্টিকুলারলি আপনি জানেন আমি যেটাকে বলেছি আনএথিক্যাল ডাইলিউশন বা প্লেসমেন্টের মাধ্যমে বা স্পন্সরদের মাধ্যমে আনএথিক্যালি যে ফান্ডটা বাজার থেকে নিয়েছে সেটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু সেদিকে বেশি ফোকাস করতে গিয়ে আবার এই পাবলিক ইস্যু রুলটা এটা যে ব্যবসা বান্ধব হবে, এটা যে দ্রুত এন্টারপ্রেনিয়ারদেরকে উৎসাহিত করবে ব্যাংকিং সেক্টরের পরিবর্তে ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেজ করার জন্য, আমার ব্যক্তিগত মত হচ্ছে সেটা প্রপারলি সেখানে রিফ্লেক্ট হয়নি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে জটিলতা, সেটা হচ্ছে এম্পাওয়ারের জায়গাটা যদি একটু বলেন। না, এম্পায়ারের জায়গাটায় ধরেন এতদিন ধরে এর আগে যেটা ছিল এক্সচেঞ্জের হাতে কোনো একটা কোম্পানিকে অনুমোদন দিবার ক্ষেত্রে এক্সচেঞ্জের কোনো অথরিটি ছিল না, সেখানে বলা হয়তো আপনারা শুধু অবজারভেশন দিবেন, আইন অনুযায়ী অবজারভেশন, কোনো রিকমেন্ডেশন দিবার অথরিটি এক্সচেঞ্জের হাতে ছিল না, যার কারণে এক্সচেঞ্জ যে সমস্ত কোম্পানি আনার ক্ষেত্রে রাজি নয় সেগুলো দেখা যাচ্ছে লিস্টেড হয়ে গেছে এবং সেটা আলটিমেটলি পরবর্তীতে বাজারের জন্য ক্ষতি করেছে, বাজার থেকে ফান্ড চলে গেছে। সেখানে কিছুটা এম্পাওয়ার্ড হবে, কিন্তু আমি মনে করি এই যুগোপযোগী পাবলিক ইস্যু রুল করতে হবে যেটা ব্যবসা বান্ধব হবে, ব্যাংকিং সেক্টরের অল্টারনেটিভ হিসাবে ক্যাপিটাল মার্কেট বেছে নেবে এবং ভালো কোম্পানিগুলো লিস্টেড হবে, পাশাপাশি এক্সচেঞ্জে একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট তৈরি হওয়ার সুযোগ তৈরি হবে। এটা যখন হবে তখনই ফুললি এম্পাওয়ার্ড হবে, আদারওয়াইজ এটা অনেক সময় সাপেক্ষ। আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই, তার আগে একটু জানতে চাই, সামনে ইলেকশনের পরে নতুন একটা গভর্নমেন্ট আসবে, রেগুলেটরি ঢাকা স্টক এক্সচেঞ্জ দুই জায়গাতেই হয়তো পরিবর্তনও আসতে পারে। আপনার জায়গা থেকে যদি একটু বলেন সামনের দিকে বাজারের মানে 2026 সালে আসলে বাজারটা মিড লংয়ে যদি একটু ফোরকাস্ট করেন যে কেমন বাজার দেখতে পাচ্ছেন? আমরা আশা করি যে দীর্ঘ সময়ে আমাদের একটা যেটা আমি বলেছি যে একটা নন ট্রান্সপারেন্ট এনভায়রনমেন্টের মধ্যে কাজ করেছি, আমরা আশা করি আগামী নির্বাচনের পরে একটা পরিবেশ তৈরি হবে যেখানে একটা স্বচ্ছ কাঠামো বাজারের জন্য আসবে, পাশাপাশি একটা পলিটিক্যাল কমিটমেন্টও আসবে। আমি যে কথাটা আমার আলোচনায় বলেছি যে ক্যাপিটাল মার্কেটকে ডেভেলপ করতে গেলে রাষ্ট্রীয় পলিসি মেকার যারা, তারা চাইতে হবে যে ক্যাপিটাল মার্কেটের কাঠামোটা দিয়ে আমি ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচারকে ডেভেলপ করব। আমরা আশা করি নির্বাচনের পরে পলিটিক্যাল সরকার আসবে, পলিটিক্যাল সরকার পলিটিক্যাল কমিটমেন্টের মাধ্যমে এখানে মনোযোগ দিবেন এবং মনোযোগ না দিবার কিন্তু কোনো অপশনও এখন আর খোলা নাই। আলটিমেটলি ডেভেলপ করতে গেলে আপনি ক্যাপিটাল মার্কেটের উইংটা যখন ডেভেলপ থাকে না তখন কিন্তু আমরা ইতিমধ্যে এটা প্রমাণ হয়েছে আমাদের ব্যাংকিং সেক্টরও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাপিটাল মার্কেটের ইন্টারমিডিয়ারি সহ জায়গাটা গ্রো করে নেয়, ওভারঅল ইকোসিস্টেম ডেভেলপ করে নেয়। তো আমরা আশা করি ইলেকশনের পরে একটা পলিটিক্যাল সরকার আসবে এবং পলিটিক্যাল সরকার স্বচ্ছভাবে একটা কাঠামো দিবে পলিটিক্যাল কমিটমেন্ট সহ। তখনই আমি মনে করি বিনিয়োগকারীরা একটা আইডিয়াল মার্কেট পাবে, যেই মার্কেটটা ওভারঅল ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচারে একটা ভূমিকা রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমানের কাছ থেকে যে বাংলাদেশের পুঁজিবাজারের যে সমস্যা রয়েছে তার মূলে উনি কিছু বিষয় ফাইন্ড আউট করেছেন, যেটা বলছেন যে স্বচ্ছতার প্রশ্নটা নিয়ে প্রশ্ন করেছেন যে এই বাজারে এখন পর্যন্ত অনেক ধরনের পরিবর্তন আসলেও আসলে স্বচ্ছতা নিশ্চিত করা যায়নি। তবে ওনার প্রত্যাশা যে আগামী নির্বাচনের পর যে সরকার আসবে তারা বাজারকে যদি স্টেক নেয় সেই ক্ষেত্রে বাজারের স্বচ্ছতার সাথে বাজার বড় হওয়ার যে প্রক্রিয়া সেটি ত্বরান্বিত হবে। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।